আমার দিদি নাইট ডিউটি করতে প্রতিদিন রাত 12টায় সেজে গুজে বের হয়ে যেত। বন্ধুরা আমাকে ছেড়ে দিল, কেননা ওরা বলতো রাতে রাস্তায় দাঁড়িয়ে আমার দিদি শরীর বিক্রি করে। আমি আমার দিদিকে এই চাকরি ছেড়ে দিতে বললাম, কিন্তু সে রাজি হলো না। তাই এক রাতে আমি তার পিছন নিলাম, আর যা দেখলাম তাতে আমার হুঁশ উড়ে গেল। কেননা আমার দিদি তো একসাথে সকাল 7টা বাজতে চলেছে, শীতের দিন বলে সবে মাত্র সূর্যের আলো দেখা যাচ্ছে। আমি বাড়ির বারান্দায় বসে নিজের দিদির অপেক্ষা করছি, যে সারা রাত বাড়িতে ফেরেনি, না জানি সারা রাত কোথায় ছিল। আমি খুব অস্বস্তিতে ছিলাম। ব্যাপারটা এমন ছিল না যে এই প্রথম ও রাতের বেলা বাইরে ছিল, কিন্তু আমার বন্ধু আজকে আমাকে এমন একটা কথা বলেছে যে আমি প্রয়োজনের চেয়ে বেশি টেনশন করতে বাধ্য হয়েছিলাম। আমার দিদির নাম আশা। ও খুবই সুন্দরী এবং ট্যালেন্টেড, আমার থেকে বেশি পড়াশোনা জানত, সমস্ত কাজ যত্ন সহকারে সুন্দরভাবে করত। এটাই ওর স্পেশালিটি ছিল। ও খুব বেশি পরিশ্রমও করতে পারত। সকাল 7টার সময় যখন ও বাড়িতে ঢুকলো, তখন ওকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। আমি বললাম, সারা রাত তুমি কোথায় ছিলে দিদি? আমি খুব টেনশনে ছিলাম। আমার এই কথা শুনে ও হেসে বলতে লাগলো, এর আগে তো তুই কখনো টেনশন করিসনি, কী ব্যাপার? টাকা চাই মনে হচ্ছে না? আমি বললাম, টাকার কথা না, তুমি কেন সারা রাত বাড়ির বাইরে থাকো? তুমি জানো তো আজকালকার যুগ কেমন? সবেমাত্র আমি এই কথাটাই বলছিলাম, তখনই আমি ওর নাইটিতে সাদা সাদা কিছু লেগে থাকতে দেখলাম, যেটা একদম ওর কাপড়ের ওপরে লেপ্টে ছিল। এটা দেখেই আমার মুখের কথা মুখেই থেকে গেল। দিদি বলতে লাগলো, আজকে তুই আমার চিন্তা করছিস দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু কথা অর্ধেক ছেড়ে দিলি কেন? বল, কি বলছিলি? আমি বারবার সেই দাগের দিকে দেখছিলাম, যেটা আমার দিদির নাইটিতে লেগেছিল। আমি বললাম, তুমি কোথা থেকে এলে? তখন ও আমার কথা এড়িয়ে বলতে লাগলো, ছোটোকে বলে দেবো তোর জন্য নাস্তা বানিয়ে দেবে। আমি ওকে জিজ্ঞেস করতে চাইতাম যে তোমার কাপড়ের উপরে কী লেগে আছে, আর তুমি এত সেজে গুজে কোথায় যাও? কিন্তু আমি জিজ্ঞেস করতে পারলাম না, আর দিদি নিজের ঘরে চলে গেল। আমাদের পুরো সংসার ওই চালাতো, কেননা বাবা মা এই দুনিয়াতে নেই। আমি এখনও পড়াশোনা করতাম, আর আমার এক ছোট বোন ছিল বাড়িতে। আমাদের সংসারের সমস্ত খরচ দিদিই চালাতো। আমি এখনই চাকরি পাবো না, কেননা এখনও আমার কলেজ কমপ্লিট হয়নি। একই অবস্থা আমার ছোট বোনেরও ছিল। দিদিই আমাদের দুজনের মা বাবা হয়ে আমাদের লালন পালন করছিল। পাড়ায় আমার অনেক বন্ধু ছিল। আমার যে বয়স ছিল, আমি বন্ধুদের সাথে থাকতে পছন্দ করতাম, আর আমার বন্ধুরাও সবাই পাড়ারই ছিল। তাদের সাথে আমার সমস্ত কথাই হতো। বন্ধুরা এমন এমন কথা বলে দিত যেটা শুনতে খুবই অদ্ভুত লাগতো। একদিন আমার এক বন্ধুর সাথে আমার একটা কথা নিয়ে ঝগড়া হয়ে গেছিল। আমরা দুজনেই খুব সিরিয়াস ছিলাম। পরে আমরা দুজন আবার নিজেদের মধ্যে মিটমাট করে নিয়েছিলাম, কিন্তু আমার এরকম মনে হতো যে সেই কথাটা ও ওর মনে পুষে রেখেছিল। আমার বিরুদ্ধে কিছু একটা পাওয়ার অপেক্ষায় ছিল, আর ও সেই সুযোগটা পেয়েও গেল। একদিন ও বলল, এই যে তোর বড় দিদি আছে না, সে প্রতি রাতে কোথায় যায়? আমি বললাম, তুই কেন হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস? তখন ও বলল, আমি তাকে রাতের বেলা বাড়ি থেকে বাইরে যেতে দেখেছি, তাই জিজ্ঞেস করছি। আমি বললাম, ওর ডিউটি রাতের বেলা, তো এই কারণেই ওকে যেতে হয়। সে বলল, এটা কেমন কাজ যেখানে নাইট ডিউটিতে এত সেজেগুজে যেতে হয়? আর তুই নিজের যুবতী দিদিকে দিয়ে নাইট ডিউটি করাস কেন? আমি বললাম, আমি নাইট ডিউটি করাই না, ও যেখানে কাজ করে সেখানে এরকমই শিফট থাকে। ও বলল, তুই তোর দিদিকে বল যেখানে সে কাজ করে সেখানে নাইট ডিউটি না করে বরং কোনো দিনের বেলা ডিউটি করুক, কেননা মাঝরাতে যুবতী মেয়ের বাড়ি থেকে বের ভালো দেখায় না। আর সেদিন আমার কিছু বন্ধুও আমার সাথেই ছিল, আর তুই তো জানিস আমার ওই বন্ধুগুলো কেমন, আর ওদের মাথায় কি চলতে থাকে। কিন্তু আমি ওদেরকে কোনো রকম থামিয়ে বলেছিলাম যে এ আমার বেস্ট ফ্রেন্ডের বড় দিদি, আর আমাদেরও সবার বড় দিদির মতো। আমার বন্ধু আমাকে যে কথা বলল সেটা শুনে আমার খুব খারাপ লাগলো। আমার মনে হচ্ছিল যে ও জেনে শুনেই আমাকে এইসব কথা বলছে, আর সেটাও সমস্ত বন্ধুদের সামনে। আমার বাকি বন্ধুরা তো কিছুই বলেনি, কিন্তু আমার এই কথাটা খুব খারাপ লেগেছিল যে তোর বোন মাঝরাতে সেজেগুজে কোথায় যায়। যদিও আমার ওর একটা কথা ভালো লেগেছিল যে তোর বোন যেখানে কাজ করে সেখানে ওকে বল দিনে ডিউটি করতে।
একদিন আমি খাবার খেতে বসেছিলাম, আর দিদি খাবার বেড়ে দিচ্ছিল। দিদি নিজেই খাবার বানিয়েছিল। যতক্ষণ অবধি আমরা দুজন না খেতাম ও খেত না। আর ও আজকে আমার পছন্দের মাংস রান্না করেছিল। কিন্তু তারপরও আমার মাথায় যে কথাটা আমার বন্ধু ঢুকিয়ে দিয়েছিল, তাতে আমি ভুলে গেছিলাম যে দিদি বেচারি নাইট ডিউটি করে এসে সমস্ত ঘর পরিষ্কার করেছে, খাবার বানিয়েছে, সেটাও আমার পছন্দের। তারপরেও আমি ওকে বলে দিলাম যে তুমি যে জায়গাতে কাজ করো সেখানে এরকম কোনো কাজ নেই যেটা দিনে করা যায়। আমার এই কথা শুনে দিদি হাসলো আর বলল, যদি দিনের বেলা সেখানে কাজ করি তাহলে বাড়ির কাজ করবে কে? তোদের দুজনের কাপড় কে ধোবে? খাবার কে বানাবে? আমি আমার ছোট বোনের দিকে ইশারা করে বললাম, এ করবে। তখন আমার দিদি বলল, এ কিভাবে করবে? একে তো স্কুলে যেতে হবে, পড়াশোনা করতে হবে। তাই আমি জেনে বুঝেই রাতে ডিউটি নিয়েছি, যাতে রাতে আমি কাজ করতে পারি আর দিনের বেলা তোদের দুজনের খেয়াল রাখতে পারি। দিদি এই কথাটা হেসে হেসে বলছিল, কিন্তু আমি দিদিকে বললাম, তোমার এই রকম রাতের বেলা বাড়ির বাইরে থাকা আমার ভালো লাগে না। লোকজন এ নিয়ে আমাকে কথা শোনাতে থাকে। এ কথা শুনে দিদি রেগে গেল আর বলল, তারা কারা যে তোকে কথা শোনায়? তারপরে আরও বলল, পাড়ার লোকেদের কাজ কাম নাই, তাদের লোকের পেছনে লেগে থাকাই বড় কাজ। তারা কি জানে কার বাড়িতে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, তাদের দুই বেলায় খাবার কিভাবে জুটছে? কেউ আমাদের বাড়িতে এসে খাবার দিয়ে যাবে না, আমাদের নিজেদেরই জোগাড় করে নিতে হবে। আমার নিজের চাকরি নিয়ে কোনো সমস্যা নেই। আমি বুঝে গেলাম যে আমি যদি আর কিছু বলি তাহলে ও রেগে যাবে, তাই আমিও চুপ করে গেলাম। আমি এমনিতেও ওর থেকে ছোট, বড় দাদা না যে যা কিছুই বলি না কেন ও চুপচাপ শুনে নেবে। ও আমার থেকে বড়, আর আমি সব সময় ওর কথা শুনে চলতাম। মা বাবা বলেছিল আমাদের যাওয়ার পরে দিদিই বাড়ির ইনচার্জ, আর তারপরেও যে বাড়িতে টাকা নিয়ে আসে ইচ্ছাও তারই চলে। এটা তো নর্মাল ব্যাপার। কিন্তু সমস্যা এটাই যে আমার দিদি খুবই সুন্দরী, আর ও খুব সেজে গুজে কাজে যেত, সুন্দর সুন্দর ড্রেস পরতো যাতে ওকে আরও বেশি সুন্দরী লাগতো। যদি কখনো শাড়ি পরতো তাহলেও ওর আঁচল কাঁধের ওপর থাকতো না। ও বলতো আমি যে কাজ করতে যাই সেখানে এরকম কাপড় পরে যাওয়া জরুরি। কিন্তু ও আজ অবধি আমাদের এইটাও বলেনি যে ওর কাজ কী ধরনের। শুধু যাওয়ার সময় বলতো আমার ডিউটি আছে, আমি যাচ্ছি। একদিন আমি দিদির ঘরে গিয়েছিলাম, আমার ওর সাথে কয়েকটা দরকারি কথা বলার ছিল, কিন্তু ও সে সময় বাথরুমে ছিল। ঘরে ঢুকে দেখলাম বিছানার উপরে ওর পার্স পড়ে আছে। আমি পার্সের দিকে তাকিয়ে দেখলাম তার মধ্যে এত টাকা রাখা ছিল যে সে ঠিকভাবে বন্ধ হচ্ছিল না। এখন তো 22 তারিখ, তার মানে ওর বেতনের দিন না। আর ওর বেতনই বা এত কোথায় যে তা ওর কাছে এত টাকা থাকবে? সারা মাসে তো ওর কাছে এমনিতেই তেমন টাকা থাকতো না, তাহলে এত টাকা ও কোথায় পেল? এর আগে কেউ আমাকে দেখেনি তো আমি সেখান থেকে বেরিয়ে গেলাম। কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম যে আমার দিদির কাছে এত টাকা কোথা থেকে এলো। এরপরে আমার মাথায় একটা খেয়াল এলো। আমি বললাম, দিদি আমার কিছু টাকার দরকার। ও বলল, কত টাকা চাই? তখন আমি বললাম, আমার 5,000 টাকার দরকার। আমাকে কলেজের ফিস দিতে হবে, কদিন পরেই পরীক্ষা হচ্ছে, তাই সমস্ত মাসের টাকা জমা দিতে হবে। আমার দিদি বলল, এখন তো আমার কাছে নেই, 1 তারিখে যখন বেতন পাবো তখন সব নিয়ে নিস। আমি অবাক হয়ে গেলাম যে পার্স ওর টাকাতে ভর্তি, আর ও আমাকে বলছে টাকা নেই। এর মানে হলো ও আমাকে মিথ্যা বলছে, আর এটা এই কারণে লুকাচ্ছে কেননা এই টাকা সঠিক পথে আসেনি। আমি বললাম, অল্প কিছুও নেই তোমার কাছে? তখন ও বলতে লাগলো, যত টাকা তুই চাইছিস তত তো নেই, আমার কাছে পুরো 1000 টাকাও হবে না, কারো কাছে ধার চাইতে হবে যাতে বাকি মাসটা চলতে পারি। কিন্তু তুই চিন্তা করিস না, 1 তারিখে এলেই বেতন পেয়ে তোকে আমি টাকাটা দিয়ে দেব। যদি তোর কোনো বন্ধু থাকে তাহলে তুই তার কাছ থেকে ধার নিয়ে নিজের কাজ চালিয়ে নে। আমিও বলে দিলাম, ঠিক আছে, কেননা এটা আমার কাছে তেমন কোনো ব্যাপার ছিল না। কিন্তু এইটা ভেবে আমি অবাক হয়ে গেলাম যে ওর কাছে এত টাকা থাকা সত্ত্বেও ও কত সুন্দরভাবে মিথ্যা কথা বলছে। পরের দিন আমি আবারও ওর অবর্তমানে ঘরে ঢুকে পার্সের দিকে নজর দিলাম, কিন্তু এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে এখন ওর পার্স খালি। মনে হচ্ছে ও সেই টাকা অন্য কোথাও সরিয়ে রেখেছে। আমার বাবা সব সময় বলতো যে যে জিনিস আর যে কথা লুকোতে হয় সেটা কখনোই সঠিক হতে পারে না, কারণ সব সময় খারাপ জিনিসই লুকাতে হয়, ভালো জিনিস লুকানোর দরকারই হয় না।
যেহেতু দিদি এই জিনিসটা লুকাচ্ছে, তার মানে হলো ও কোনো না কোনো খারাপ কাজ অবশ্যই করছে। একদিন আমার বন্ধুর একজনের সাথে ঝগড়া হয়ে গেছিল। সেটা শুনে আমি আমার বন্ধুকে বললাম, আরে আমি আছি তো, আমি সব কিছু মিটিয়ে দেব, তুই টেনশন করিস না। আমার বন্ধু বলল, তুই নিজের বাড়ির মামলায় সেট করতে পারছিস না, আর আমার কি করবি? পুরো এরিয়া তোর দিদির বিরুদ্ধে কথা বলতে থাকে যে ও রাতের বেলা বাড়ি থেকে কোথায় যায়। তুই আমাদের বন্ধু, তাই সে আমাদের দিদির মতো। কিন্তু তুই ভাব, যে মেয়ে রাতের বেলা সেজেগুজে বাড়ি থেকে বের হয় আর সারা রাত বাড়ির বাইরে কাটায়, তার ব্যাপারে মানুষজন কী রকম কথা বলে। আমি বললাম, হ্যাঁ তোর কথা তো ঠিক আছে, কিন্তু আমার নিজের দিদির উপরে পূর্ণ ভরসা আছে। ও বলল, এরকম মেয়েদের ওপরে ভরসা যে পুরুষরা করে তারা পাগল হয়। তোর কি কখনো এরকম মনে হয়নি যে তোর বাড়িতে কোনো অদ্ভুত জিনিস হচ্ছে? এখন আমি ওকে কিভাবে বলতাম যে ওই টাকার ব্যাপারটা আমার অদ্ভুত লেগেছিল। দিদির কাছে এত টাকা ছিল, কিন্তু ও তারপরেও আমাকে টাকা দিচ্ছিল না। আর সেই টাকাই বা এসেছিল কোথা থেকে, সেটা তো আলাদা প্রশ্ন। আমার বন্ধুরা এখন বারবার এই কথাই বলতো। তারা আমাকে নিচু দেখানোর জন্য যে কোনো সুযোগে আমার দিদির কথা উঠিয়ে দিত। পাড়া প্রতিবেশীরাও নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেছিল। আমি একবার পাড়ার দোকানে বাজার নিতে গেছিলাম। সেখানে দুজন আন্টি দাঁড়িয়ে এই কথাই বলছিল যে কালকে যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের এই পাড়ার বদনাম হয়ে যাবে। একটা পচা মাছ সমস্ত পুকুরকে নষ্ট করে দেয়। তারা আমার দিদির ব্যাপারে কথা বলছে শুনে আমার রাগ হয়ে গেল। আমি কিছু একটা বলতে গেলে তারা আমাকে বলল, তুই যদি এতই বাহাদুর হোস তাহলে নিজের দিদিকে থামাচ্ছিস না কেন? কখনো কি জিজ্ঞেস করেছিস যে ও কোথায় যায়? আমরাও তো জানতে চাই যে ও কী এমন কাজ করে যেটা শুধু রাতের বেলাতেই হয়। আমি খুব টেনশনে থাকতে লাগলাম। যদি দিদির সাথে কথা বলতে যায় তাহলে ও আমাকে বকে দেবে, কেননা ও আমার থেকে বড়। একদিন দিদি ফোনে কারোর সাথে কথা বলছিল। ও বলছিল, হ্যাঁ হ্যাঁ আমি জানি, ওর আমাকে ছাড়া দিন পার হয় না। যতক্ষণ অবধি ও আমাকে না দেখবে ততক্ষণ অবধি শান্তি পাবে না, আর আমারও ওকে ছাড়া ভালো লাগে না। আমি অবাক হয়ে গেলাম যে আমার দিদি কার সাথে কথা বলছে, যার আমার দিদিকে ছাড়া ভালো লাগে না, আর আমার দিদিরও তাকে ছাড়া ভালো লাগে না। এটা নিশ্চয়ই কোনো পুরুষের কথা হচ্ছিল। আমার রাগ এসে গেছিল, তাই আমি ওর কথার মধ্যেই বলে দিলাম যে দিদি, তোমার রান্না হয়েছে, আমার খুব খিদে পেয়েছে। দিদি বলল যে এই তো যাচ্ছি রান্না করতে। আমার মন বলছে যে দিদি বুঝে গেছে আমি ওকে ফোনে কথা বলতে শুনে নিয়েছি, তাই হয়তো এখনও মিথ্যা বলবে যে না, আমি কারোর সাথে কথা বলছিলাম না। কিন্তু ও কথা বলা বন্ধ না করেই রান্নাঘরে চলে গেল আর খাবার বানাতে বানাতে আবার ফোনে কথা বলতে লাগলো। ওর এই ব্যাপারটা নিয়ে কোনো সমস্যাই হলো না যে আমি ওর কথা শুনতে পাচ্ছি। এর মানে হলো এখন দিদি নির্লজ্জ হয়ে গেছে। ওর কোনো অসুবিধাই হচ্ছিল না যে কেউ ওর কথা শুনছে। যা কিছু হচ্ছিল ঠিক হচ্ছিল না। আমি ভেবে নিলাম যে আমাকে একদিন দিদির পিছন নিয়ে জানতে হবে যে এ কোথায় যায়, কি করে। কেননা এমনিতে তো ও আমাদের বলতে চাইতো না যে ও কোথায় কাজে যায়। আমি আমার ছোট বোনের ঘরে এসে দেখলাম সেখানে অনেক নতুন কাপড় পরে আছে। আমি বললাম, তোর জন্য তো দিদি শপিং করে নিয়ে এসেছে। আমার জন্য তো দিদি শপিং করা ছেড়েই দিয়েছে। ও বলল, আমার জন্য শপিং করা ছেড়ে দিয়েছে, এগুলো সব নিজের জন্য কিনে নিয়ে এসেছে। আমি বললাম, তোর জন্য নিশ্চয়ই কিছু নিয়ে এসেছে। ও বলল, না আমার জন্য কিছুই না, নিজের জন্যই নিয়ে এসেছে। ড্রেসগুলো খুবই সুন্দর। যখন আমি সেগুলো দেখলাম তখন আমার খুব অদ্ভুত লাগলো, কেননা এগুলো না তো সালোয়ার স্যুট আর না তো শাড়ি, এগুলো সব মডার্ন ড্রেস। আমি বোনকে বললাম, কিন্তু দিদি তো এরকম ড্রেস পরে না, এই সব ড্রেস দিয়ে ও কি করবে? তখন আমার ছোট বোন বলতে লাগলো, দিদি বলছিল যে ও যেখানে কাজ করতে যায় সেখানে এরকমই কাপড় পরতে হবে, সেজে গুজে যেতে হবে। এই কথা শুনে আমি নিজের মাথায় হাত দিয়ে বসে পড়লাম। আমি ভেতরে ভেতরে রাগে জ্বলছিলাম। এখন আমাকে জানতেই হবে যে ও কোথায় যায়, কি করে। আমার সমস্ত বন্ধু বান্ধবের সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। তারা আমাকে নির্লজ্জ বেহায়া বলতো। তারা বলতো এর লজ্জা শরম বলতে কিছুই নেই, এর দিদি নির্লজ্জের মতো না জানি কি করে বেড়াচ্ছে, তবুও এ নিজের দিদিকে থামাতে পারছে না, আর আমাদের সামনে এসে বড় বড় কথা বলে। এমনকি কলেজেও এই কথাটা ছড়িয়ে পড়েছিল, আর প্রতিবেশীদের মুখ তো এমনিতে খোলাও ছিল। আমার দিদি একদিন আমাকে বলতে লাগলো, কি হয়েছে তোর? আমি বললাম, কিছুই না। দিদি বলতে লাগলো, আমাকে বল কি সমস্যা তোর? আমি বললাম, তোমার কারণেই টেনশনে আছি। আমি এতটুকু বলেছিলাম।
এতে দিদি অবাক হয়ে গেছিল। যদি আমার দিদি খারাপ কাজ না করতো তাহলে আমি কখনোই ওর সামনে এরকম কথা বলতাম না। আগে আমি কখনো এমন কোনো কথা বলিনি যাতে দিদি হৃদয়ে দুঃখ পায়, কেননা সে আমাদের জন্য অনেক কিছু করেছে। কিন্তু এর মানে এই নয় যে সে যা ইচ্ছা তাই করবে আর তাকে কেউ কিছু বলতে পারবে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে দিদির পেছন নেব। কিন্তু দিদির পেছন নেওয়া সহজ না। যদি সে জানতে পারে যে আমি তার পেছন নিয়েছি তাহলে কি হবে? তাই এখন আমাকে একটা প্ল্যান বানাতে হবে। আমি প্ল্যান বানিয়ে নিলাম আর সকাল থেকে বলতে শুরু করে দিলাম যে আমার শরীর খারাপ, আমি ভাত খাবো না। সন্ধ্যাবেলা শুধু একটু দুধ খেয়ে এটা বলে নিজের ঘরে চলে গেলাম যে আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাচ্ছি। এমনকি কিছু সময় পরে আমার বড় দিদি আমাকে চেক করতে এলো। সে আমাকে ওষুধ দিল আর জিজ্ঞেস করলো কিছু দরকার হলে আমাকে বল। আমি বললাম না, কিছু লাগবে না, ব্যাস ঘুমিয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। আজকাল পরীক্ষা হচ্ছে তো এই কারণে খুব টেনশনে আছি। দিদি বলল, হ্যাঁ আমি দেখছি যে আজকাল তুই খুব টেনশনে থাকছিস। কোনো জিনিসের দরকার হলে আমাকে অবশ্যই বলবি। 2-4 দিনের মধ্যে টাকা এসে গেলে তোর ফিসের সমস্যাটাও মিটে যাবে। তুমি আমার ভালো ভাই, আর তুই ছাড়া আমার আছেই বা কে? আমি বললাম, দিদি তুমি খুব ভালো, কিন্তু তুমি এই চাকরি ছেড়ে দিচ্ছ না কেন? এই কথা শুনে ও হাসতে লাগলো আর বলল, ছাড়তে পারবো না এই চাকরিটা, কিন্তু তুই টেনশন করিস না, নিজের দিদির উপরে বিশ্বাস রাখ। এইটুকু বলেই ও সেখান থেকে চলে গেল। কিন্তু আমি কোথা থেকে বিশ্বাস নিয়ে আসতাম? বিশ্বাস তো আমার তখন থেকেই শেষ হয়ে গেছিল যখন আমি সেই ফোন কল শুনেছিলাম। কিছু সময় পরেই আমি দিদির বেরিয়ে যাওয়ার আওয়াজ শুনতে পেলাম। আজকে ও সেই ড্রেসটা পরেছিল যেটা ও নতুন নিয়ে এসেছিল। এই ড্রেসটা খুব ছোট, এর আগে দিদিকে এরকম ড্রেস কখনোই পরতে দেখিনি। ও যখন বাড়ি থেকে বেরিয়ে গেল তখন আমিও ওর পিছন পিছন বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমার ছোট বোন নিজের ঘরে ছিল, আমি ওর থেকে লুকিয়ে বেরিয়েছিলাম। ওকে একা বাড়িতে ছেড়ে যাওয়ার ইচ্ছা আমার ছিল না, কিন্তু আজকে আমাকে সত্যিটা জানতেই হবে। আমি আমার দিদির পিছন পিছন যাচ্ছিলাম। ও হাঁটতে হাঁটতে মেন রাস্তায় চলে এলো। আমি ভেবেছিলাম দিদি এখান থেকে কোনো বাসে চড়বে, কিন্তু এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে রাস্তার পাশেই একটা বড় দেখে গাড়ি ওর অপেক্ষায় দাঁড়িয়েছিল। সামনের সিটে একজন ড্রাইভারের মতো ড্রেস পরে একটা লোক বসেছিল। সে আমার দিদিকে দেখে নমস্কার করলে আর বাইরে বেরিয়ে এসে গাড়ির গেট খুলে দিল। আমার দিদি গাড়িতে উঠে বসে পড়ল আর ড্রাইভার গাড়ি চালিয়ে সেখান থেকে চলে গেল। এখন আমাকে এই গাড়ির পিছন নিতে হবে, তাই আমি তাড়াতাড়ি করে একটা অটো ধরলাম আর তাদের গাড়ির পিছন নিতে শুরু করলাম। এইসব কি হচ্ছে? আমার দিদি কোথায় যাচ্ছে, তাও এত বড় গাড়িতে বসে? এত বড় গাড়ি কেন ওর অপেক্ষায় দাঁড়িয়েছিল? আমার এরকম মনে হচ্ছিল যে এই গাড়ি প্রতিদিন ওর অপেক্ষায় এখানে দাঁড়িয়ে থাকে। দিদি আমাদের কলোনি থেকে বেরিয়েই এই গাড়িতে এসে বসতো, না হলে এই মাঝরাতে কিভাবে কোথাও যাবে? এই গাড়ি তো সেই এরিয়ার দিকে যাচ্ছে যেখানে বড় বড় বাংলো ছিল। আমরা এই এরিয়াতে খুব একটা যেতাম না, কেননা এটা কোটিপতিদের এলাকা আর আমরা তো ছোট একটা কলোনিতে থাকতাম। কিছু সময় পরে গাড়ি একটা বড় বাড়ির সামনে থামলো আর আমি অটো কিছুটা পিছনে থামিয়ে অটোওয়ালাকে টাকা দিয়ে তাকে যেতে বললাম। এরপরে আমি খুব ধীরে ধীরে সামনের দিক এগিয়ে গেলাম। আমার দিদি সেই বড় বাড়িতে ঢুকে গেল। এই বাড়িটা অনেক বড় আর তার বাইরে অনেক গাড়ি দাঁড়িয়েছিল। বাড়ির কাছে গেলে ভেতর থেকে মিউজিকের আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল সেখানে কোনো পার্টি চলছে আর আমার দিদি কাপড়ও সেই রকমই পরেছিল। আমার দিদি এই পার্টির ডান্সার নয় তো? আমার খুব ভালোভাবে মনে আছে যখন আমার বাবা মার জীবিত ছিল তখন আমার দিদি ডান্স ক্লাসে যেত। ওর ওয়েস্টার্ন ডান্স শেখার খুব শখ ছিল আর ও খুব ভালো নাচতেও পারত। কিন্তু বাবা মায়ের মৃত্যুর পরে ও কাজে লেগে গেছিল। এখানে ও সেরকম কোনো কাজ করে না তো? ও নিজের ডান্সের দেখিয়ে টাকা ইনকাম করে না তো? যদি সত্যি এরকমই হয় তাহলে সেটা কত খারাপ। সত্যি কি আমার দিদি একজন নাচনেওয়ালি হয়ে গেছে, যাকে ইংলিশে ডান্সার বলে? এসব ভেবে আমার মাথা এখনই ব্যথা হতে শুরু করে দিয়েছে। এখন আমি এই বাড়ির ভেতরে যাব কিভাবে? আমাকে লুকিয়েই ভেতরে যেতে হবে। আমি বাড়ির পিছন দিকে গেলাম, যে হয়তো পিছন দিয়ে কোনো রাস্তা আছে। পিছন দিকে একটা রাস্তা ছিল। আমি প্রাচীর টপকে ভেতরে চলে এলাম। ভেতরে এসে আমি দিদিকে খুঁজতে লাগলাম যে ও কোথায় আছে। এই বাড়িটা অনেক বড় আর বাড়িতে সত্যিই পার্টি হচ্ছিল। খাবার রান্না হচ্ছিল, বিভিন্ন রকমের লোক বসেছিল যাদের অনেক ধনী বলে মনে হচ্ছিল। আমি আশেপাশে ওকে খুঁজতে লাগলাম,
আর এটা ভেবেও আমি আতঙ্ক ছিলাম যে কেউ যদি আমাকে থামিয়ে জিজ্ঞেস করে আপনি কোথা থেকে এসেছেন, কার কাছে এসেছেন, তাহলে আমি কি জবাব দিতাম। কিছু সময় পরেই কেউ একজন বলল, আশা কোথায়, আশাকে ডাকো। আশা তো আমার দিদির নাম, আর এখানে লোকজন ওকে খুঁজছে। এরকম ব্যাপার নয় তো যে কিছু সময় পরেই পার্টি শুরু হবে, তাই তারা নাচার জন্য দিদিকে খুঁজছিল। আমি সেই লোকটার পিছন পিছন যেতে শুরু করলাম। সেই লোকটা খুবই সুন্দর আর হ্যান্ডসাম। আমার এরকম মনে হচ্ছিল যে এই বাড়িটা তারই। আমি আমার দিদিকে অনেক খুঁজলাম, কিন্তু ওকে কোথাও দেখতে পেলাম না। এখন লোকজন আমার দিকে ঘুরতে শুরু করে দিয়েছে। এখন আমার ভয় করতে শুরু করেছে যে কেউ আমাকে কিছু জিজ্ঞেস করে না বসে। একে তো আমি বিনা নিমন্ত্রণে এসেছি, তার উপরে এরা অনেক ধনী। যদি এরা জানতে পারে আমি বিনা নিমন্ত্রণে এসেছি, তারপরে পাঁচিল টপকে এসেছি, তাহলে না জানি কি হবে। তাই আমি বাড়িতে ফিরে চলে এলাম আর নিজের দিদির অপেক্ষা করতে লাগলাম। সকাল হতে যাচ্ছিল, কিন্তু এখনও অবধি দিদি আসেনি। আমরাও পাগল ছিলাম। এতদিন রাতে খেয়ে দিয়ে চুপচাপ ঘুমিয়ে যেতাম। কখনো ওকে জিজ্ঞেস করিনি যে ও কোন সময় ফিরে আসে। ও সন্ধ্যাবেলা বেরিয়ে যেত, আর সকালবেলা আমরা ঘুম থেকে ওঠার আগেই ও আমাদের জন্য নাস্তা বানিয়ে ঘুমিয়ে যেত। কোন সময় ও আসতো আমরা কখনো ওকে জিজ্ঞেসই করিনি। ব্যাস, আমরা পাগলের মতো চুপচাপ বাড়িতে বসে থাকতাম। বাড়িতে খাবার পাচ্ছিলাম, ও আমাদের কলেজের ফিস দিচ্ছিল, কিন্তু এসব ব্যাপার জানতাম না যে বাড়িতে কি হচ্ছে। এটা আমারই ভুল ছিল। এখন আমি বড় হয়ে গেছি। আমার বন্ধু ঠিকই বলতো যে এই সমস্ত কিছু আমার দেখা উচিত ছিল, অন্য কারো না। 7টা বেজে গেছে, কিন্তু এখনও দিদি ফিরে আসেনি। তারপরে হঠাৎ করে কিছু সময় পরে ও চলে এলো, আর আমাকে সামনে দেখে অবাক হয়ে গেল। কেননা ও জানতো যে আমি এই সময় ঘুমিয়ে থাকি, আর আমার চোখ মুখ দেখে বোঝাও যাচ্ছিল যে আমি সারা রাত ঘুমাইনি। দিদি আমাকে বলল, কি করছিস সেখানে? আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখনই আমার নজর ওর ড্রেসের ওপরে পড়ল, যার উপরে সাদা চিটচিটে কিছু লেগেছিল। আমি বললাম, এগুলো কি দিদি? আর তুমি কোথায় গেছিলে? তুমি ওই পার্টির ভিতরে কি করছিলে? যখন আমি বললাম ওই পার্টির ভিতরে কি করছিলে, তখন দিদি বলল, পার্টি? তুই কিভাবে জানলি সেখানে পার্টি হচ্ছিল? তুই কি আমার পিছন নিয়েছিলি? দিদি আমার দিকে রাগি চোখে তাকিয়ে আবার জিজ্ঞেস করলো, তুই কি আমার পিছন নিয়েছিলি? আমি বললাম, তোমার পিছন না নিতাম তো কি করতাম? তুমি কখনো বলেছো তুমি কোথায় কাজ করতে যাও? তুমি সেজে গুজে কোথায় যাচ্ছিলে? কে ছিল সেই গাড়ির মালিক যে তোমার জন্য তার এত বড় গাড়ি সেখানে দাঁড় করে রেখেছিল? আর ওই পার্টিতে সবাই তোমাকে ডাকছিল কেন? আমি তোমাকে কোথাও দেখতে পাইনি, মনে হয় তুমি অন্য কোথাও ছিলে। আমার দিদি আমার দিকে এগিয়ে এলো আর আমার মুখের উপরে থাপ্পড় মেরে দিল। এতে আমারও রাগ হয়ে গেল, আর আমি বললাম, এগুলো কি লেগে আছে তোমার কাপড়ে? আর তুমি কোথায় সেজে গুজে রাতের জন্য যাও? আমি জানি মহিলারা যখন বাধ্য হয় তখন এরকমই কাজ করে, কিন্তু তোমার এতটাও করার দরকার নেই। দরকার হলে আমি পড়াশোনা ছেড়ে দেব, ছোটরও পড়াশোনা ছাড়িয়ে দেব, লোকের বাড়িতে কাজ করব, কিন্তু সমাজে তো সম্মান থাকবে। আমার বন্ধুরা কি কি সব কথা বলতে থাকে তোমার ব্যাপারে। সমস্ত পাড়ার লোকেরা তোমার ব্যাপারে কথা শোনাতে থাকে। তার উপরে তুমিও সত্যি কথা বলো না যে তুমি কোথায় যাও। যদি তুমি সত্যি কথাটা বলে দাও, তাহলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমার দিদির চোখে জল চলে এলো। ও বলল, মন তো করছে তোকে এখনই একটা থাপ্পড় মারি, কিন্তু হয়তো আমারই ভুল ছিল। আমার তোদেরকে বলা উচিত ছিল, কিন্তু হয়তো তুই কখনো বুঝতে পারতি না। এগুলো যা কাপড়ে লেগে আছে সেগুলো দুধ। এখন তুই জিজ্ঞেস করবি কিসের দুধ, কেমন দুধ? এগুলো বাচ্চাদের কৌটোর দুধ, যেগুলো বাচ্চারা খায়। আমি অবাক হয়ে বললাম, এর মানে কি? দিদি বলল, আমি একজন অনেক বড় লোকের বাড়িতে কাজ করি। তার বউ অসুস্থ হয়ে মরতে চলেছে। তার 3টে বাচ্চা আছে, যাদের মধ্যে 1 বছর বয়সের পার্থক্য। তারা নিজের মাকে ছাড়া থাকতে পারে না, কিন্তু ধীরে ধীরে এখন আমার সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। আমাকেই ওরা নিজেদের মা মনে করে। দিনের বেলা তো ওরা বাকি চাকরদের সাথে কাটিয়ে দেয়, কিন্তু রাতের বেলা আমাকেই ওদেরকে সামলাতে হয়। সেই লোকটার নাম রাহুল সেন। সেই আমাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাঠিয়ে দেয়, যাতে আমি আরামে যেতে পারি। সেই গাড়িটা আমাকে আবার সকালবেলা ছেড়েও দিয়ে যায়। আমি কলোনির থেকে অনেক দূরে নেমে পড়ি, যাতে কলোনির লোকেরা উল্টাপাল্টা কথা বলতে না পারে। বাচ্চাদের দেখাশোনার কাজ করি আমি। আমি বুঝতে পেরে গেছিলাম যে সেই দিন তুই আমার ফোনে কথা বলা শুনে নিয়েছিলি। সেদিন একটা বাচ্চার সাথে আমার কথা হচ্ছিল, যে আমাকে ছাড়া থাকতেই পারতো না। ও আমাকে খুব ভালোবাসতো, আমাকে মা বলতে শুরু করে দিয়েছিল। আমি জানি এই চাকরিটা খুবই অদ্ভুত,
আর লোকেরা আমার বিরুদ্ধে নানা ধরনের কথা বলতে থাকে, কিন্তু আমি এই কাজটা ছাড়তে পারতাম না। কেননা এটা শুধুমাত্র টাকার ব্যাপার ছিল না। ওই বাচ্চারা আমাকে ছাড়া রাতে ঘুমাতে পারে না, এই কারণেই আমাকে রাতের বেলা সেখানে যেতে হতো। রাহুল সেনের অনেক টাকা আছে, কিন্তু তারপরেও তার বউকে বাঁচাতে পারবে না, কেননা অনেক দেরিতে অসুখ ধরা পড়েছে। তার কাছে মাত্র 1 মাস আছে। এটা বলে আমার দিদি কাঁদতে লাগলো। আমার ছোট বোনও ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিল। ও সব কিছু শুনে আমাকে বলতে লাগলো, তুই কিভাবে সন্দেহ করলি দিদির উপরে? তোর এরকমটা করা একদমই উচিত হয়নি। আমি নিজের মাথা নিচু করেছিলাম আর নিজের দিদির কাছে এসে ওর পায়ের কাছে বসে বললাম, আমাকে ক্ষমা করে দাও দিদি, আমার বন্ধুরা আমার মাথা খারাপ করে দিয়েছিল। দিদি বলতে লাগলো, হ্যাঁ আমি তোদেরকে বলিও নি, ভালো জামা কাপড় পরে এই কারণে যেতাম যাতে সেই বাচ্চারা আমার সাথে কমফোর্টেবল থাকতে পারে। নোংরা কাপড় পরে যেতে পারতাম না, কারণ বড় লোকের বাচ্চা ছিল। সেই দিন এই কারণে সেজেগুজে গেছিলাম, কেননা সেই বাড়িতে পার্টিও ছিল। বড় লোকের বাড়িতে কাজ করি তো, তাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হয়, না হলে তারা কথা শোনাবে। নিজের ছেলেমেয়ের হাত তারা তোমার হাতে কেন দেবে যখন তোমার হাতে নোংরা থাকবে? এই কারণে এই সব কিছু করতে হতো। কিন্তু আমি জানতাম না যে তুই আমার ব্যাপারে এরকম চিন্তাভাবনা করিস। আর যারা আমার ব্যাপারে কথা বলে, আমি নিজের নির্দোষের প্রমাণ দিতে তো তাদেরকে পুরো গল্পটা শোনাতে পারি না। কিন্তু আমি জানতাম না যে আমার নিজের ভাই বোনকেও আমাকে সাফাই দিতে হবে। যাদেরকে সাফাই দিতে হয় তারা কখনো নিজের হয় না। এসব বলতে বলতে আমার দিদির চোখে জল চলে এসে গেছিল, আর ও নিজের ঘরে চলে গেল। দিদি ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিল, আর ভেতর থেকে কান্নার আওয়াজও আসছিল। আমার ছোট বোন আমার সাথে ঝগড়া করতে লাগলো যে এই সব কিছু তোর কারণে হয়েছে, তোর এরকম করার কি দরকার ছিল? আমি বললাম, আমি কি জানতাম এরকম হবে? সকালে আমি দিদির কাছে ক্ষমা চেয়েছিলাম, আর হয়তো ও আমাকে ক্ষমা করে দিয়েছিল। কয়েকদিন পরেই রাহুল সেনের স্ত্রী এই দুনিয়া থেকে চলে গেল, আর সে আমার দিদিকে বিয়ে করে নিল। কেননা বাচ্চারা আমার দিদিকে ছাড়া থাকতে পারতো না। এখন আমাদের পুরো জীবন বদলে গিয়েছে, আর সেই বাচ্চারা এখন আমাকে মামা আর আমার ছোট বোনকে মাসি বলতে শুরু করেছিল। আমরাও ওদের বাড়িতেই থাকতে শুরু করেছি। এখন আমাদের অবস্থাও বদলে গেছে। আমার দিদি চাইতো না যে রাহুল সেনের ব্যাপারে বেশি লোক জানুক, কেননা ওকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, লোকেদের কথা সহ্য করতে হয়েছে। এমনকি ওর নিজের ভাইও ওর বিরুদ্ধে গিয়েছিল, তারপরেও ভগবান ওর উপরে কৃপা করেছিলেন। আর আজকে ও এত বড় লোকের বউ হয়ে পুরো বাড়ির মালকিন হয়ে গেছে। আমাদের জীবনও বদলে গেছে। এখন আমরা ভালো কলেজে পড়ি, আর আমাদের কোনো জিনিসেরই কোনো অভাব নেই। রাহুল দাদা খুব ভালো মানুষ, সে আমার দিদিকে খুব ভালোবাসত, এই কারণে আমাদেরও খুব খেয়াল রাখত। শেষে আমি শুধু এইটাই বলতে চাই যে কখনো কখনো আমরা চোখে যা দেখি সেটাও ভুল হতে পারে। এই কারণে অপর লোকেদের কথার ধার ধারা একদম উচিত নয়। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।